উনি কিন্তু বিএনপিকে এক ধরনের হিপনোটাইজ করেছেন। বিএনপি মনে করেছে যে সত্যিকার অর্থেই নির্বাচন দিবে, তো ওনাকে অন্য দলগুলো হয়তো বা মনে করেছে এবার উনি দিবেনই। আবার কেউ কেউ ওনাকে যারা খুব ভালো চেনেন তারা বলেছে দেখেন আবারও কিন্তু উনি কালক্ষেপণ করবেন, উনি কথার ক্ষেপণ করবেন। এবং সত্যিকার অর্থে এইবার আমেরিকায় যে, এবং উনার একটা জিনিস আপনি খেয়াল করেছেন, উনার যত কথা উনি বের করেন, উনি বিদেশে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন কথা বলতে। বাংলাদেশে কিন্তু এই ধরনের কথাগুলো কম বলে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমাদের পূর্ণিয়ার প্রজম পূর্ণিয়ার নিয়মিত আয়োজন খোঁজ খবরে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে অতিথি দুজন থাকার কথা, একজন এর মধ্যে যুক্ত হয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং এ সময়ের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক বিএনপি নেত্রী নীলুফার মনি, তিনি আমাদের সঙ্গে আছেন, নীলুফার চৌধুরী মনি। এবং এ সময় একজন আরেকজন ব্যারিস্টার খাজাত তানভীর, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের উপদেষ্টা, ইয়াং পলিটিশিয়ান এবং রাজনৈতিক বিশ্লেষক। দুজনই এ সময়ের তরুণ প্রজন্মের খুবই, তাদের দলে দুজনের খুবই সাংঘাতিক রকম এক্সপিরিয়েন্স আছে। আমি ভূমিকা লম্বা না করে নীলোফা এবং তানভীর ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন যে রাজনীতিতে প্রতি মুহূর্তে ঘন্টায় ঘন্টায় নতুন নতুন খবর আসে। কিছুক্ষণ আগে খুব ইন্টারেস্টিং একটা খবর দেখলাম, আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু, ওনার ছবি নামানো হয়েছিল কয়েক মাস আগে। উনি খুব আক্ষেপ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়েছেন। খুব ইন্টারেস্টিং, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আলোচনা করবো, আপনারা জানবেন। আমি যেতে চাই অন্য একটা সাবজেক্টে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক ট্যুর খুব আলোচিত, সমালোচিত, বিতর্কিত এবং আকর্ষণীয়। গতকাল তিনি একটা মিডিয়া ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউটা অনেক অনেক বিষয় তিনি বলেছেন এবং তার থেকে অনেক কথায় দেশে হুলস্থুল তৈরি হয়েছে। যেমন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে কি হবে না, যদিও শব্দের মারপেচ আছে। তারপর আওয়ামী লীগের সমর্থক নিয়ে বলেছে। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, তাকে সরকারের মেয়াদকাল নিয়ে একটি প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন যে এই সরকার এসছে, এই সরকারের মেয়াদকাল কেউ ঠিক করে দেয়, কেউ জানে না মেয়াদকাল কবে, সুতরাং কবে যাবেন এইটা তাদের ইচ্ছার উপর। আমি শুরু করতে চাই খাজা তানভীর ভাই, নীলুফা আমাদের মধ্যে সিনিয়র। নীলুফা, আপনার কাছ থেকে নীলুফা চৌধুরী মনি, যে এই যে সরকারের মেয়াদকাল, সরকারের ম্যান্ডেট, নিশ্চয়ই ব্যারিস্টার সাহেব আছেন, ওনার কাছে আমরা শুনবো। হঠাৎ করে কেন ইলেকশন হওয়ার কথা, তখন উনি বলছেন 5 বছর 10 বছর 50 বছর ইউনূস সরকারকে মানুষ দেখতে চায়, আবার বলছেন মেয়াদকাল কেউ ঠিক করে দেয়নি, এটা আমাদের ঠিক করার বিষয়। আপনি কিভাবে দেখছেন নীলুফা চৌধুরী মনি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সমালোচককে শুভেচ্ছা। দেখেন, একজন রাষ্ট্রের যিনি চিফ থাকেন, নির্বাহী প্রধান, তার কথা এবং কাজ তাকে ফলো করে সমস্ত দেশের মানুষ, সমস্ত বিশ্বের প্রতিনিধিরা, বিভিন্ন বিশ্বের যে মানে পররাষ্ট্র সংক্রান্ত তারা, এবং বিশ্বে এখন জিও পলিটিক্সের পৃথিবী, এই পলিটিক্সের সমস্ত পৃথিবীতেই ছড়ে যায় কথা বললে। তো ওই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের, সিনিয়র রাজনীতিবিদের এবং নির্বাহী প্রধান তো বলার অপেক্ষা রাখে না, উনি রাজনীতিবিদ হোক বা না হোক, উনি তো নির্বাহী প্রধান। ওনার কথা বলা এবং ওনার আলাদা একটা বাইরে একটা পার্সপেক্টিভ আছে, ওনার একটা ইমেজ আছে, ওনার একটা নোবেল লরিয়েন্ট হিসেবে এক ধরনের ব্যক্তিত্ব তৈরি হয়েছে। সেই জায়গা থেকে উনি যেটা বলবেন এবং আজকে যে কথাটা বলবেন ওনার মনে রাখা উচিত, এবং আজ থেকে 1 বছর পরে, 6 মাস পরে, 5 বছর পরে একই কথা বলা উচিত। এবং যদি ওই কথা থেকে সরে যায়, কেন সরে গেলেন এই কথাটা জাতিকে এবং আন্তর্জাতিককে, এটা ওনার জায়গাটা ক্লিয়ার করা উচিত। উনি কয়েকদিন আগে, কয়েক মাস আগে, 2-3 মাস আগে, উনি নির্বাচনের অনেক কষ্টের পরে, বাংলাদেশের রাজনীতিবিদদের অনেক খড়কুটা পুরানোর পরে আপনার নির্বাচনের একটা ডেট দিলেন। সেই ডেট যখন সমাগত সামনের দিকে অগ্রসর হচ্ছে, হঠাৎ উনি বললেন যে, তাও আবার বিদেশের মাটিতে, বললেন যে উনি কখন দায়িত্ব ছাড়বেন এটা ওনার উপর ডিপেন্ড করে। এটা রাজনীতিবিদদের উপর যে ডিপেন্ড করে না, অনেক ক্ষেত্রে রাজনীতিবিদ, আবারও বলছি, হোক বা না হোক, উনি রাষ্ট্রের কর্ণধার হিসেবে আছেন। ওনার এটা যে ডিপেন্ড করে না অনেক ক্ষেত্রে। আমরা শেখ হাসিনার দিকে তাকালেই কিন্তু বুঝতে পারি, শেখ হাসিনা কিন্তু এই ধরনের অনেক অপতথ্য সরবরাহ করতেন, অপকথা বলতেন। তো তারপরে আমরা কি দেখেছি, তারপরে এন্ডিংটা কিন্তু ভীষণ খারাপ ছিল। তো
এন্ডিংটা এখনো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জিনিসগুলো কোনোটাই ভালো না। তারপরে উনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং একটা রাষ্ট্রের জাতির ক্রুশিক্যাল পয়েন্টে উনি ক্ষমতাটা নিয়েছেন, সেই জায়গায় ওনার কথা বলাটার উপর মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসা ডিপেন্ড করে। উনি এই ধরনের কথা অবশ্যই বলতে পারেন না। উনি বলতে পারেন আমি নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব, এই কথাটা উনি বলতে পারেন এবং এটাই সত্যি। তো কোনো পৃথিবীতে কোনো সরকারি চিরস্থায়ী না, সেটা যদি রাজতন্ত্র হয় তাও না, সমাজতন্ত্র হোক তাও না, গণতন্ত্র হোক তাও না, যে কোনো সরকারি হোক, স্বৈরতন্ত্র হলেও না। সো উনি তো নাই, তো উনি তো স্বৈরাচার না, ওনার তো একটা টাইম থাকবে, সেই টাইম ফ্রেমের বাইরে উনি কথা বলতে পারেন না। উনি নির্বাচনের ডেট দিয়েছেন, উনি যেদিন শপথ নিবেন পরবর্তী সরকার, নির্বাচিত সরকার, সেদিন থেকেই তো ওনার সরকার ব্যবস্থা ইনভ্যালিড করেই তো আরেকটা আপনার শপথ গ্রহণ করবে। তো এই জায়গায় উনি এই কথাটা বলতে পারেন না। আমরা মনে করি ওনার এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত এবং উনি কি বলেছেন এটা অনুধাবন করে পরবর্তী পদক্ষেপ উনারই নেওয়া উচিত। আমি বলবো না এখানে যে উনার সরি বলা দরকার, এই বলা, উনি পরবর্তী পদক্ষেপ নেবেন। উনি কেন এই কথাগুলো বললেন জাতির কাছে স্পষ্ট খুলাসা করে বলা উচিত। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, উনি যতবার বিদেশ যান উনি বিদেশেই এই ধরনের বিভিন্ন কথাগুলো বলেন। উনি কিন্তু তার এই কথা বলার একদিন আগে বলেছেন রাষ্ট্রের খুব খারাপ অবস্থা, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে অবস্থা হয়েছে, রাষ্ট্রকে একটা একটা সিরিয়াস মহল চরমভাবে ষড়যন্ত্র করছে যাতে নির্বাচনের বিঘ্নিত হয়। আবার পরের দিনই উনি ওনার উপর দিয়ে এই কথাটা বললেন। তার মানে কি বুঝায়? এটার অর্থটা কিন্তু খুব ভালো কিছু লক্ষণ বুঝায় না। তো আজকে আপনার সঙ্গে যখন কথা বলছি তখন আপনি যুগান্তরকে দেখেন যে অক্টোবর মাসটা যুগান্তর লিখেছে বড় কোনো নাশকতামূলক ঘটনা ঘটতে পারে। এই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কথাগুলো বলা, এগুলা কিন্তু কোনো জাতিকে কোনো স্বস্তির পদক্ষেপ নেওয়ার সুযোগ দিচ্ছে না। অনেকে বলা বলি করছে সেই ইন্টারভিউ দেখে যে অনেকে কি ক্ষমতার লোভে পেয়ে বসছে কিনা। আপনি দেখেন যে উনি গেলেন আমাদের উনি দেশে ফিরে দেশের সংবাদ মাধ্যমে খুব একটা ইন্টারভিউ দেন না এবং সাধারণত আমাদের রাষ্ট্রপ্রধান যে ট্রেডিশন, আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি, ইভেন শেখ হাসিনাকেও দেখেছি যে তারা কোনো দেশ ঘুরে আসলে পরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, সংবাদ মাধ্যমকে ফেস করেন, কিন্তু উনি এটা করেন না। হয়তো ওনার প্রেস সচিব ফিরে এসে আমাদেরকে জানাবেন যে অনেক বেশি সম্মান, অনেক কিছু হয়েছে, কিন্তু আদতে এই 10 দিনের ট্যুরে আমরা এই যে ইউএস ট্যুরে আমরা এখন পর্যন্ত যা দেখলাম পত্র পত্রিকা মিডিয়া, আমরা কি পেলাম? শত কোটি টাকা ঊর্ধ্বে খরচ, কি পেলাম বলে আপনার বিশ্লেষণ? আপনি কি মনে করছেন নীলপা চৌধুরী মনি? দেখেন, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে উনি ওনার মতো একজন ইন্টারিম প্রধান, উনি 104 জনকে নিয়ে উনি বিদেশ সফরে গিয়েছেন, যেটা গত বছর 7 জনে ছিল। আমরা কিন্তু তখন তার সুনাম করেছি, যদিও তো গত বছর উনি ওনার আত্মীয় নিয়েছিলেন, তাও আমরা সুনাম করেছি। এইবার উনি যে লম্বা যে পিকনিক পার্টি নিয়ে গেলেন, এটা খুবই দুঃখজনক। রাষ্ট্রের টাকা পয়সা তলানিতে তার মধ্যে যদি উনি এই ধরনের পিকনিক করেন, শতাধিক লোক নিয়ে যখন উনি জাতিসংঘের প্রোগ্রামে যান, আমেরিকার মতো সুদূর আমেরিকা, কত দূরে, 5 স্টার হোটেলে থাকা খাওয়া এইসব কিছু মিলে এটা গরিবের ঘোড়া রোগ, আমি এক কথায় বলতে চাই। এটা উনি করেছেন এবং উনি অনেকগুলো তর্ক বিতর্কের জন্ম দিয়েছেন ওখানে যাওয়ার পরে। উনি একটা বক্তব্য ভাষণ দিবেন, সেই ভাষণের জন্য এত লোক নিয়ে গেলেন, সেই ভাষণের জন্য যাদেরকে ভিআইপি পার্সন তাদের নিয়ে গেলেন, তাদের উনি নিরাপত্তার দায়িত্ব নিতে পারলেন না, উনি তাদেরকে মাঝপথে ফেলে চলে গেলেন। তারপরে যেটাই হোক এইসব নিয়ে মামলা মোকদ্দমা বিদেশের মাটিতে হলো। তারপর আবার উনি যে ধরনের কথাগুলো এক এক দিন বলছেন, সব কিছু মিলে উনি যখন ইন্টারভিউ দিচ্ছেন যাচ্ছেন, তখনও কিন্তু রাজনৈতিক দল যে 3টা দলকে নিয়ে গেছে, সেই 3টা দলকে আমরা দেখতে পাচ্ছি না সেই তখনও। তো এই যে আমরা যে তাদেরকে দেখতে পাচ্ছি না, তাদেরকে কেন নিয়ে গিয়েছেন উনি? উনি কি নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য নিয়ে গিয়েছেন, নাকি উনি পৃথিবীকে দেখাতে চেয়েছেন দেখো আমরা সবাই ঠিক আছি, দেখো আমার কথাই উনারা বলে, নাকি উনি একটা মানে জনগণকে এক ধরনের ধোঁকা দেওয়ার জন্য নিয়ে গেছেন, আমরা জানি না। এই সবগুলো জিনিস মিলে বাংলাদেশের এই উনার ভ্রমণটা
ওনার জাতিসংঘে আপনি জানেন নিশ্চয়ই যে জাতিসংঘে অনেক দেশের রাষ্ট্রপ্রধান আছে, তারা যান না, তাদের প্রতিনিধি পাঠান, একজন বা দুইজনকে পাঠান, যেটা পররাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টা তারা ভাষণ দেন তার বদলে। তো সেইখানে উনি না গেলেও পারতেন, কিছুই হতো না। তো সেই জায়গায় উনি তো গেছেনই, সেই সঙ্গে শতাধিক ব্যক্তিকে উনি প্রমোদ, মানে কি বলবো, প্রমোদ বিলাস করার জন্য উনি গিয়েছেন। সো এই জায়গাটায় আমরা বলতে চাই যে ওনাকে আমরা যেটা ভেবেছিলাম একটা রাষ্ট্রের জন্য, উনি ব্যবসায়িক মানুষ, ব্যবসা কিন্তু অপচয়কে পছন্দ করে না। ব্যবসা কিন্তু মাগনা পেলে যে জুতার কালি সাদা জামায় মাখতে হয় এটা বলে না। ব্যবসা বলে তুমি জমা করো, তুমি রেখে দাও, রেখে তুমি প্রতিনিয়ত যাতে চলতে পারো, যেটা যেভাবে চলতে পারবো তুমি সেই স্ট্যাটাসটা মেনটেন করো। এখানে ওনার মতো এই যে মানে এত খরচ না, এটা ব্যবসায়িক ভাবেও ব্যবসা বান্ধব না। তো এই জন্য ওনার এই জবাবদিহিতা টুমোরো ওনাকে করতে হবে। আমি মনে করি উনি বুদ্ধিমান মানুষ, উনি এখনই জবাবদিহিতা করবেন। উনি কেন শতাধিক মানুষ নিয়ে গেলেন, কেন সেইখানে আবার রাজনীতিবিদদের নিয়ে অপমানিত করলেন, কেন আবার উনি বিভিন্ন জায়গায় কোনোখানে রাজনীতিবিদদের ওনার কোনো একটা প্রোগ্রামে দেখা যায় নাই যে তারা উপস্থিত ছিল ওরকম ভাবে, কোনো জায়গায় মিটিং এ তারা তাদের বক্তব্য রাখছে এরকম দেখা যায় নাই। শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা পেলামটা কি, আমরা আসলে পেলাম কি এই ট্যুর থেকে? আমরা একটা বিগ অশ্বডিম্ব ছাড়া আমি কিছু দেখি না এখানে। আচ্ছা, মনে হয় আমার আসবো আপনার কাছে, আরো একটু মতামত জানার আছে, আপনার পর্যবেক্ষণ জানার আছে। তানভীর ভাই, আমরা টেকনিক্যাল কারণে আপনাকে একটু পিছিয়ে ফেলছি। আমি যে সাবজেক্টটার প্রথম ছিলাম, এই যে সরকারের টেনিউর, এই গভর্নমেন্ট বলছে যে তারা হচ্ছে আমাদের উচ্চ আদালতের একটা রেফারেন্স নিয়ে তারা সরকার গঠন করেছে, এরপরে এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তো এখন যে উনি হঠাৎ করে এটার মেয়াদকাল বলছেন যে উনি কবে যাবেন এটা উনি ঠিক করবেন, আবার আমাদের নির্বাচনও হচ্ছে, জেলা পরিষদ চেয়ারম্যান জিএম কাদের উপদেষ্টা ইয়ং পলিটিশিয়ান ব্যারিস্টার খাজা তানভীর, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে সরকারের এই ইন্টারিম গভর্নমেন্টের সময়কাল নিয়ে যে বিতর্ক, উনি যেটা বলেছেন যেটা 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে, 50 বছরও থাকতে পারে, এটা ওনার ব্যক্তিগত মতামত। উনি মনে করতে পারেন যে আমি থাকতে পারি। এখন দেশের জনগণ কি আসলে ওনাকে রাখতে চান কিনা, এটা আমার থেকে মনে হয় উনি একটা গণভোটের আয়োজন করে দেখতে পারেন যে আসলে কি ওনাকে এই বাংলাদেশের জনগণ ওনাকে চায় কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই সরকার আসলে আসছে আমাদের সবার ইচ্ছার প্রতিফলন হিসাবে। আমরা সাময়িকভাবে একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ যেহেতু আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছে, আমরা গণ অভ্যুত্থান করেছি, এই সরকার ছিল না, কোনো সরকার ছিল না, সেখানে সব দলের ঐক্যমতের ভিত্তিতে, সব দল বলতে যারা ছিলেন স্টেক হোল্ডার যারা ছিলেন তাদের মতামতের ভিত্তিতে এই গভর্নমেন্টকে বসানো হয়েছে। এখন এই কতদিনের জন্য বসানো হয়েছে ওটার টাইম লিমিট কিন্তু সিলেক্ট করা হয়নি, আইডেন্টিফাই করা হয়নি যে আপনি এই সময়ের জন্য থাকবেন, কিন্তু উদ্দেশ্য ছিল একটা, যে আপনি একটা ফেয়ার ইলেকশন দিবেন, পার্টিসিপেটরি একটা ইলেকশন দিবেন যেখানে সব দল অংশগ্রহণ করবে, ঠিক না? এখন আপনি যদি মনে করেন আমাকে বসিয়ে দেওয়া হয়েছে এটা ইনডিফিনিট টাইমের জন্য, যে আমি আর এখন যাব না, তা তো হয় না। দেখেন এখানে এই সরকার দুটো কথা বলছে। একটা হচ্ছে যে ওনারা বলছে যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে, আবার গতকাল যেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলছে আমরা 5 বছর থাকতে পারি, 10 বছর থাকতে পারি, 50 বছর থাকতে পারি, নির্বাচিত না হওয়া পর্যন্ত, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা থাকতে পারি। এখন আপনি নির্বাচন করার যদি ইচ্ছে থাকে, আপনার যদি সত্যিকার অর্থে আপনার নির্বাচন করার ইচ্ছা থাকে বা আপনার টাইম ফ্রেম যদি মধ্যে করতে চান, তাহলে আপনি এই কথা বলতে পারেন না। আপনি তো একটা সরকার প্রধান, আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন, আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যার ফলে আমরা বিভ্রান্ত হতে পারি যে আমাদের ইলেকশনটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি থাকতেও চান, আবার আগে বলেছেন যে আপনি নির্বাচনও দিতে চান। এটা কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিকশন করছেন আপনি নিজেকে নিজে। সুতরাং এটা জি বলেন। জি জি বলুন। না না, আমি যেটা বলতে আমি নির্বাচন করতে চাই না, আরেকটা হচ্ছে নির্বাচন করতে আমি অ্যাভেল কিনা, মানে আমাদের দেশ তো 18 কোটি মানুষের দেশ, আমি নির্বাচন করার সক্ষমতা রাখি কিনা।
দুইটা দিক থেকে কি এখানে একটা অনিশ্চয়তার আভাস পাওয়া যায় না যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে তাহলে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি যে কোশ্চেনটা করতে যেটা বললেন যে আসলে কি নির্বাচনটা হবে কিনা, দেখেন এই যে যারা কিনা এই সরকারের মেন, যে এনসিপি বলেন বা অন্য দল, বিএনপি চাচ্ছিল যে একটা ইলেকশন হোক, আমরাও চাই একটা নির্বাচন হবে, যে এই নির্বাচনে সব দল পার্টিসিপেট করবে। কিন্তু সরকার যখন এখন এই কথা বলে, একটা আহ, বাইরের দেশে গিয়ে যখন উনি এই কথা বলেন যে নির্বাচনটা 5 বছরের জন্য আমরা থাকতে পারি, 10 বছরের জন্য থাকতে পারি, এখন সরকারের এই বক্তব্যের মাধ্যমে একটা জিনিস আহ প্রতিফলন হয়, আসলে নির্বাচনটা দিতে চান কিনা। আর নির্বাচন করার জন্য দেখেন, ওই ইন্টারভিউতে মেহেদী হাসান সাহেবের সঙ্গে যে ইন্টারভিউটা ছিল, মেহেদী আনফিল্টার যে টক শোটা, ওটাতে কিন্তু ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন এত সময় নিচ্ছেন নির্বাচনটা করতে, যেখানে নেপালে 6 মাসের মধ্যে করতে পারছে। তো উনি কিন্তু বলছেন যে আমাদের 3টা জিনিস, যে আমি সংস্কার করব, বিচার করব, নির্বাচন করব। আপনি দেখেন, সংস্কার উনি শেষ করবেন, বিচার শেষ করবেন, তারপর নির্বাচন দিবেন। নির্বাচন কিন্তু লাস্ট স্টেজে। এখন আমাদের পলিটিশিয়ানদের বোঝা উচিত যে উনি আদৌ নির্বাচনটা দিতে চান কিনা। আপনার যখন একটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে সরকার ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলছে, কিন্তু তারা কোনো প্রস্তুতি নিচ্ছে না, জাস্ট আমাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা রাখা হচ্ছে। এটা হচ্ছে একদম ফ্র্যাঙ্কলি। আপনার এই যে একটু মতামত চাবো, দেখেন আপনি যেরকম বললেন যে নিউ ইয়র্ক ট্যুরটা একটা অশ্বডিম্ব, আমাদের এই যে কয় মাস, আজকে 13-14 মাস সংস্কারের কি পেলাম, তো আগামী কয় মাস আছে নির্বাচন, তো যদি ফেব্রুয়ারি দিতে হয়, নভেম্বর-ডিসেম্বর থেকে দেশ নির্বাচনে পুরোপুরি স্পিডে চলে যাবে। তাহলে এই সংস্কার, উনি যেটা বলছেন যে নির্বাচন শেষ করে সংস্কার শেষ করে নির্বাচন, তাহলে মানে আসলে আমরা কিছু বুঝতে পারছি না। আমরা পলিটিশিয়ান আপনাদের কাছ থেকে জানতে চাই, মানে আপনার পলিটিশিয়ান আপনাদের কাছ থেকে, যে আসলে আমরা কি বুঝবো, কি ধরনের উপরে থাকবো। গুণীজনরা অনেক কথাই বলেন, এগুলো না ওই মুহূর্তে মনে হয় যে কাজে লাগছে না, পরবর্তীতে সব কথাগুলোই কাজে লাগে। বলেন না যে বিচার মানি তাল গাছ আমার, ওনার কথাটা এই মুহূর্তে এটাই প্রযোজ্য। উনি বিচার মানেন, উনি নির্বাচনের ডেট দিয়েছেন, উনি অনেক কথা বলছেন যে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড করবেন, ঐতিহাসিক নির্বাচন করবেন, অথচ কাজের জায়গায় কি উনি তেমন কিছুই করছেন না। এই যে জনগণকে যে হিপনোটাইজ করার জন্য কিছুক্ষণ সময়ের জন্য, সেটা উনি খুব ভালো পারেন। এবং উনি আরো একটা কথা বলেছেন, যে কোনো দিন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে। এই যে বলাটা, তাকে তো আমরা বলি নেই, বাধ্য করি নেই যে তুমি আওয়ামী লীগের স্থগিতাদেশ দাও বা আওয়ামী লীগ ভ্যানিশ করো। আমরা বিচার চেয়েছি, আমরা এখন পর্যন্ত বিচার চাই। যদি সঠিকভাবে বিচার করে, আওয়ামী লীগের প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী আপনার এফেক্টেড হবে। তারা বিচারের মুখোমুখি হলে প্রত্যেকজনের মিনিমাম 5 বছর করে জেল হবে। তো সেই জায়গায় উনি কিন্তু এইসবের মধ্যে যায় নাই, উনি কিন্তু ছেড়ে দিয়েছে, বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে, দেশেও একখান থেকে আরেকখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এবং এই যে গোপালগঞ্জে যে অবস্থাটা হলো, জোর করে মারামারি বাঁধিয়ে দিয়ে মার্ডার করিয়েছে। জোর করে মারামারি এই কারণে বলছি, গোপালগঞ্জবাসীরা কিন্তু প্রতিহত করার জন্য আগেই আপনার ঘোষণা দিয়েছিল। তারপরে ওইখানে কম মানুষ, কম নেতাকর্মী নিয়ে এতগুলো মানুষের মধ্যে ছেড়ে দেওয়া মানে কি? এনসিপির নেতাকর্মীরা যে বেঁচে ফিরে এসেছে, এটার জন্য গডকে ধন্যবাদ দেওয়া উচিত যে উনি এই কাজটা। অথচ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কাছে কি রিপোর্ট ছিল না? সকালবেলা রিপোর্টও তো ছিল যে ইউএনের গাড়ি ভেঙে দিয়েছে, পুলিশের গাড়ি ভেঙে দিয়েছে। তো তখনকার অবস্থা বুঝেও তো এখানে 144 ধারা জারি করতে করেন নাই উনি। তো উনি এই কাজগুলো অহরহ করছেন। উনি কি চান? উনি যদি নির্বাচনটা চাইতো, তাহলে এখন কিন্তু আমরা দেখতে পেতাম পুলিশের খুব সিরিয়াসলি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওরিয়েন্টেশন হচ্ছে, প্রশাসনের ওরিয়েন্টেশন হচ্ছে। আগে যেভাবেই নির্বাচন হোক না কেন, এখনকার নির্বাচনটা কেমন হবে এটার উপর কাজ চলছে। আমরা কিন্তু এসব কিছুই দেখছি না। আমরা শুধু একটা নির্বাচন ঘনিয়ে আসছে এটাই দেখতে পাচ্ছি। নেতারা জামাত ইন দ্য মিন টাইম আপনার 300 আসন ঘোষণা করে ফেলেছে, মুখ দিয়ে বলছে নির্বাচন করবে না, আবার আসন ঘোষণা করে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। বিএনপি সব জায়গায় মাঠ পর্যায়ে কাজ করছে, বিএনপির কাজ হচ্ছে, বাম সংগঠনগুলো কাজ করছে, জাতীয় পার্টি থেকে শুরু করে অন্যান্য সংগঠন যারা 14 দলে ছিল তারাও কাজ করছে একরকম। এই যে ঘটনাগুলো, উনি আসলে কি চান? এই জায়গা থেকে মানুষ যখন ফেরত আসবে,
তখন ওনার প্রতি মানুষের কি দৃষ্টিভঙ্গি প্রসন্ন হবে না অপ্রসন্ন হবে, সুপ্রসন্ন হবে নাকি নেগেটিভ হবে? এই জিনিসটা কি উনি বুঝেন না? উনি একজন সেলিব্রিটি, আমি আবারও বলছি, একজন সেলিব্রিটি মানুষ এইখানে এই দায়িত্ব নিয়ে পচে যাক, এটা আমি অন্তত পক্ষে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই না। কারণ উনি যে মানুষই হোক না কেন, বিশ্ব তাকে একজন নোবেল লরিয়েট হিসেবে চিনে। তো সেই জায়গায় উনি যদি কথা এবং কাজের মিল না রাখেন, তাহলে কিন্তু জাতি অনেকটা অনেকটা আপনার বিশ্বাস হারিয়ে ফেলবে যে কাকে বিশ্বাস করা যায়। পৃথিবীতে বিশ্বাস বলতে কোনো শব্দ থাকবে না, আর সারা বিশ্বেও এটার জন্য একটা ব্যাড এফেক্ট পড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আবার একটু ছোট একটা মতামতের জন্য আপনার কাছে আসবো, তার আগে একটু বেস্টার খাজা তানভীর, আমি এই যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তোলা, অবশ্য মনে আপনার কথা আমি একটু যোগ করি, আজকে কিছুক্ষণ আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনিও বললেন যে কোন দল নিষিদ্ধ হবে কি হবে না এই সিদ্ধান্ত এই সরকারের না, জনগণ সেই সিদ্ধান্ত নিবে। কিন্তু ডক্টর ইউনূস এবং তার আশেপাশে যারা আছেন তারা জাতীয় পার্টি খাজা তানভীর জাতীয় পার্টিকে গত মাসে খুব আমরা দেখলাম যে তাকে বহিষ্কার করার জন্য এত জাল খেয়ে নেমে এসেছিল। বলা যায় যে বিএনপি অনেকটা সেভ করেছে, আমরা আমজনতা যা বুঝি। বিএনপি অবস্থানের কারণে হয়তো গভর্নমেন্ট ওটা পারেনি, আমরা আমাদের অন্তত এখন যেটুকু আমরা বাহ্যিক ভাবে দেখেছি। এই যে উনি হঠাৎ করেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা আওয়াজ তুললেন, এটা পরে বলছেন যে এখনের কথা বলি নাই, পরে হয়তো উঠবে বা এরকম কিছু একটা ক্লিয়ারিফিকেশনের চেষ্টা করছে, মানে হঠাৎ করে এই আওয়াজটা তোলার উদ্দেশ্য কি? মিস্টার খাজা তানভীর, আপনারা কি মনে করছেন, কেন তিনি হঠাৎ করে এই কথাটা তুললেন? দেখেন, চিফ অ্যাডভাইজার উনি যেটা মনিয়াপা একটা ভালো কথা বলেছেন, উনি বিদেশে গেলে অনেক কথা বলেন, দেশে আসলে কথা বলেন না। যে উনি বিদেশে গেলে ওনার সবকিছু বের হয়ে আসে, যাক ভালো, তবুও বলছেন। তো উনি আওয়ামী লীগ সম্বন্ধে, যে উনি আওয়ামী লীগের যে কোনো সময় উনি উনি কিন্তু স্থগিত করেছেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু একটা ধরে নিয়েছে আওয়ামী লীগ ব্যান্ড হয়ে গিয়েছে, নিষিদ্ধ, এবং স্থগিতাদেশ দিয়েছেন উনি। টেরোরিজম একটা অর্ডিন্যান্সটাকে উনি অর্ডিন্যান্সের মাধ্যমে জারি করে ওটাকে অ্যামেন্ড করে উনি এটাকে স্থগিত করেছেন। আসলে কোন দল নিষিদ্ধ করতে হলে দুইটা দিক দুইভাবে করা যায়। এক হচ্ছে যে আপনি নির্বাহী আদেশও করতে পারেন, আবার বিচারের মাধ্যমেও করতে পারেন। এখন আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী আপনার স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট আছে, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট আছে, যেগুলোর মাধ্যমে দল নিষিদ্ধ হয়ে থাকে, ঠিক আছে। আর আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আপনি কোন পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করতে পারবেন না, তার রাইট আছে পার্টি করার, কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনি ব্রিচ করলে আপনাকে কনস্টিটিউশন কোনো রাইট দেয় না। আরপিও তো আছে কিভাবে দল রেজিস্ট্রেশন হবে না হবে। এখন আসেন আওয়ামী লীগের বিষয়ে, যেটা বলতে চাচ্ছেন, উনি তো আসলে স্থগিত করেছেন যে তখন যে এনসিপি যেভাবে বা ওই যে আমাদের হাসান আব্দুল্লাহ সাহেবরা যেভাবে বিদ্রোহ করছিলেন, প্রেসিডেন্ট চলে গেল, সাবেক প্রেসিডেন্ট, এই জন্য তো ওনারা আন্দোলন করে আওয়ামী লীগকে সাময়িক সময়ের জন্য স্থগিত, মানে ওদেরকে বুঝ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আপাতত নিষিদ্ধ, বা আপাতত স্থগিত, ওনার বক্তব্য অনুযায়ী। উনি সবাইকে একটা জিনিস ভালো, উনি সবাইকে বুঝ দিয়ে রাখেন, তো তখন বুঝ দেওয়া হয়েছে। এখন হয়তোবা সরকারের যেহেতু একটা পার্টিসিপেটেড একটা ইলেকশনের প্রয়োজন সব দলের ইয়ে, আমার মনে হচ্ছে যে হয়তোবা একটা রিফাইন্ড আওয়ামী লীগকে উনি নিয়ে আসতে পারেন বা চাইবেন, যে সব দলের পার্টিসিপেশন। আর জাতীয় পার্টির ব্যান্ডের বিষয়ে যেটা বলা হচ্ছে, আপনি আমাকে কেন ব্যান করতে যাবেন? একটা কারণ দেখাইতে হবে তো, যে আমরা এই কাজটা করেছি, আমাকে যদি জনগণ পছন্দ না করে, আমাকে তো ভোটের মাধ্যমে আমাকে ছুড়ে ফেলে দিবে, বাংলাদেশ থেকে আমাকে নিশ্চিহ্ন করে দিবে, আমাকে যদি একটা আসনও না দেয় জনগণ, তো আমার দল থাকলো কি না থাকলো কি কিছু যায় আসে? কিন্তু আপনি ক্ষমতার জোরে, আমি বলছি ক্ষমতার জোরে, আপনি যখন যাকে মন চায় তাকে ব্যান করে দিবেন। এটা তো বিএনপির উপরে যে কোনো দিন আসতে পারে, জামাত ইসলামের উপর এসেছে, আপনারা দেখেছেন যে 2000 হাইকোর্টে তাদেরকে রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে, পরবর্তী 2018 সালে কমিশন তাদেরকে ইলেকশন করতে দেয়নি, যদি তারা বিএনপির সঙ্গে জোটের মাধ্যমে ইলেকশন করেছে। তারপরে সেটা আবার 1972 সালেও তাদেরকে ইয়া করা হয়েছে, ব্যান করা হয়েছে, 75 সালে 76 সালে তাদেরকে আবার ওটা উইথড্র করা হয়েছে। তা আপনার এই চর্চা থেকে তো আমরা বের হয়ে আসতে চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ সবাই যে যার মতো করে দল করবে, আমরা সবাই ইলেকশন করব, একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু যেভাবে শুরু করা, মানে একটা আপনাকে প্রেশার দিয়ে, আমি তো আজকে আন্দোলন করে বলতে পারি গণ অধিকার পরিষদকে আপনি ব্যান করে দেন তাদের অ্যাক্টিভিটিজ এর কারণে, পারি নাকি? অবশ্যই পারি, আমিও পারি, কিন্তু আমার দাবি হলে কি হয়ে যাবে? এটা কি কোনো বৈধ কোনো জিনিস?
যে আমি চাইলাম একটা দলকে ব্যান করে দেওয়ার জন্য কোনো কারণ ছাড়া? বাংলাদেশের আইন তো তা বলে না। আপনাকে একটা নিয়মের মধ্যে আসতে হবে। আর আপনি আরেকটা জিনিস শুনেন, আমরা চিফ অ্যাডভাইজার সাহেবকে বসিয়েছি আমরা আওয়ামী লীগের দুঃশাসন থেকে বাঁচার জন্য। আমরা আরেকটা দুঃশাসন দেখার জন্য বসাই নাই। আপনাকে 18 মাস সময় দেওয়া হচ্ছে আপনার ইলেকশন করার জন্য। আপনি এখনো বলছেন যে আপনি প্রিপারেশন নিচ্ছেন আর বিদেশে গিয়ে বলছেন যে আমি ক বছর থাকবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এই এই যে এগুলো করছেন, এটা তো আমাদের মধ্যে একটা অস্থিতিশীলতা কাজ করছে। আপনি 3টি দলকে নিয়ে গেলেন আপনার সঙ্গে, বাংলাদেশে আর দল ছিল না। আপনি তাদেরকে কেন নিয়ে গেলেন? তাদের সঙ্গে একটা বোঝাপড়ার জন্য তো, নাকি? আমরা তো তাই বুঝি। এইভাবে যদি করতে থাকেন আপনি তো দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করছেন। আপনি তো দেশের মধ্যে বিভাজনের জন্য আপনাকে আমরা এই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে বিপ্লব করে গণ অভ্যুত্থান করে আপনাকে বসাইনি। আমরা তো চাই যে আপনি সবাইকে নিয়ে মিলেমিশে একটা বাংলাদেশ গড়েন। এভাবে জনবিচ্ছিন্ন হয়ে যেন এক পক্ষের হয়ে কাজ না করেন। আর আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আওয়ামী লীগ স্থগিত করেছেন, দেখেন উনি কিন্তু একটা ক্লু রেখেছেন, স্থগিত করেছেন। যে কোনো মতে আওয়ামী লীগ আসতে পারে, যে কোনো মতে আসতে পারে, এটা ব্যান্ড উইথড্র হতেই পারে। ঠিক আছে, এইটাও ওনার একটা টেকনিক। এখন কি করে দেখা যাক, সরকার শেষ পর্যন্ত দেখার বিষয় ওকে, রয়েছে। মানে এবার সবশেষ শুধু ছোট্ট করে একটু জানতে চাই যে ওই যে আওয়ামী লীগের এখন আবার নিষেধাজ্ঞা তোলার যে আলাপটা, এই কয়েকদিন হলো, 6 মাস তো হয়নি ব্যান্ড হয়েছে, এখন আবার তোলার আলাপ, এটা কি এমন যে জাতীয় পার্টি থেকে বলা হয়? জিএম কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আবার এমন অনেকে বলেন যে ডক্টর ইউনূস বোধহয় এটা হজম করতে পারছেন না যে কোনো একটা রাজনৈতিক অংশকে বাদ দিয়ে ইলেকশন করলে বিশ্বের মুখে প্রশ্নের মুখে পড়তে হবে। এই ধরনের কোন সিচুয়েশনে কি উনি হঠাৎ করে মাঠে ছেড়ে দেখলেন যে আওয়ামী লীগ প্রত্যাহার করলে পরে ওনার যারা স্নেহধন্য, যাদের কারণে উনি এটা ব্যান করেছিলেন, তারা কি রিয়েক্ট করে? এরকম কোনো কিছু কি আছে আপনার? এরকম কিছু মনে হয়? উনি প্রথমে বলছিলাম যে উনি যখন ছাত্র আওয়ামী লীগকে ব্যান করলেন তার 3-4 দিন আগে উনি জাতির কাছে ক্লিয়ার করলেন, উনি বললেন যে আওয়ামী লীগ যে অবস্থায় আছে তাকে ব্যান করা যায় না, যাবে না। তারপরে উনি ছাত্রদের মাঠে নামিয়ে দিলেন, জামাতকে মাঠে নামিয়ে দিলেন, দিয়ে উনি ঠান্ডা পানির বাতাস দিলেন, আপনার 144 ধারা ভঙ্গ করে উনার বাড়ির সামনে মঞ্চ করতে দিলেন। উনি খাতির যত্ন করে ছাত্রদের দিয়ে আন্দোলন করিয়ে উনি শুধু এই কথাটা উনার ছাত্রদের দিয়ে বলিয়ে উনি কিন্তু ব্যান করে দিলেন। ব্যান করে উনি আবার একদম উনি বললেন নিষিদ্ধ আওয়ামী লীগ। নিষিদ্ধ বলার পরে বিদেশে গেলেন, লন্ডনে সম্ভবত, খুব সম্ভবত লন্ডনে গিয়ে উনি বললেন যে না আমি তো ব্যান করি নাই, এটা যে পর্যন্ত বিচার না হবে সেই পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। তখন আবার যা স্থগিত বললেন, দেখেন একই মুখে কতগুলো কথা বললেন। এখন আবার ফাইনালি উনি আমেরিকায় গিয়ে বললেন যে যে কোনো দিন স্থগিতাদেশ প্রত্যাহার হয়ে যেতে পারে। এই যে উনি জনগণকে নিয়ে, রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে ছিনিমিনি খেলা খেলছেন, এটা কিন্তু ভালো কোনো ফল আনতে পারে না। এটা কোনো ভালো ফলাফল আনে না। তো উনি এই কাজগুলো করছেন। আবার জাতীয় পার্টি নিয়ে একটা মারামারি হলো। আমি আজকে, আমার যদি ভুল না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা টেলিকথোপকথন আপনার বাইরে বের হয়ে গেছে যে জাতীয় পার্টির অফিসে যদি কেউ যায়, নুরুর দল যদি যায়, একদম পিটা সোজা করে ফেলবা। এই যে টেলিফোনের কথাগুলো যে বের হলো, তার মানে কি সরকারি কি চাচ্ছে যে দেশের মধ্যে হচকচ বাঁধিয়ে দিয়ে দেশটাকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা? দেশের এই যে আপনার নিষিদ্ধকে কে বলেছে, নিষিদ্ধকে আবার স্থগিত করতে কে বলেছে, আবার এটাকে প্রত্যাহার করতে কে বলেছে? উনি কি চাচ্ছেন? উনি এই জিনিসগুলো করলে যে আরেকটা দল আবার আন্দোলনে নেমে যেতে পারে, এতে ইলেকশনে নির্বাচন বিঘ্নিত হতে পারে, এটা কি উনি বুঝেন না? এটা বুঝেন বলেই কি উনি বলেছেন যে আমি কখন ক্ষমতা ছাড়বো এটা আমার উপর ডিপেন্ড করে? উনার উপর তো কোনোভাবেই ডিপেন্ড করতে পারে না। উনি যদি উনি রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়েছেন, তার মানে রাষ্ট্রের কিছুটা উনি নীতি মেনেছেন। এই নীতির বাইরে উনি যেতে পারেন না। যেটা রাষ্ট্রপতি নিজে আজকে পররাষ্ট্র উপদেষ্টার কাছে যেটা আমরা দেখলাম যে চিঠিটা উনি বলেছেন, তার ছবি নামিয়ে ফেলেছে। এই যে নিয়মের মধ্যে অনিয়ম, অনিয়মের মধ্যে চরমতম নিয়ম লঙ্ঘন, চরমতম, এই জিনিসগুলো দেখে তো আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা যে আইনটা দেখে অভ্যস্ত হয়েছিলাম সেখান থেকে প্রতিদিন আমরা সরে আসতেছি। প্রতিদিন আমরা যদি 106 ধারা যদি আমরা ধরি, এখানে একজন ব্যারিস্টারও আছেন, 106 ধারা ধরলে তো ওনার কোনো এখন রাষ্ট্রের ক্ষমতাই থাকে না।
রাষ্ট্র তো এখন ক্ষমতাবিহীন চলছে, তার উপর উনি কোন ধারায় কথা বললেন যে উনি যে কোনো যখন ইচ্ছে তখন ছাড়তে পারেন, আমরা জানি না। এই জিনিসগুলো আমরা মনে করি আপনারা সাংবাদিক হিসেবে উনার সাথে বসা উচিত। যদি উনি আপনাদেরকে সাথে বসতে ইন্টারেস্ট ফিল করেন না, সচিব হয়তো একটা প্রেস কনফারেন্স করবে, উনি থাকবে না। তাহলে এখন আপনাদের যদি উনি যদি কোনো ইজ্জত না দেয়, এখানে তো রাষ্ট্রের ক্ষতি হওয়া ছাড়া আর ভালো কিছু আমাদের হবে বলে আমি মনে করি না। আসলে আবার বলেছেন যেহেতু আমি একটু বলি, আমাদেরও তো দেখতে দেখতে 3 দশক ছোঁয়ার কয়েকদিন পরে সাংবাদিকতার আমরা যা দেখেছি তাতে মনে হলো একটা মানুষ যখন স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার চূড়ান্ত পর্যায়ে থাকে, তখন উনি ওই দেশের বা যাদের কাছে, আমরা তো জানি যে আমরা আমাদের কিছু মানুষের সঙ্গে চলে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা আমাদের রাষ্ট্রপ্রধানকে করতে চাই। তো ওই স্বৈরতান্ত্রিক ধারায় গেলে পরে তারা মিডিয়াকে ফেস করে না, কিছুদিন চেষ্টা করে মুখ বন্ধ করার, তারপর ফেস করে না। যার পরে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রথমবার পেয়েছি। আতিক ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আপনি বললেন আওয়ামী লীগের যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান GM কাদের, যে উনি যে বলেছেন, এটা কি কোনো দিক দিয়ে কোনো কথা বলেছেন যে আজকে যে উনার ব্যান্ডের কারণে তো আজকে ইলেকশনটা নিয়ে এরকম হচ্ছে? আমি যেটা বলছি, মাননীয় GM কাদের সাহেব যেটা বলেছেন যে আমরা কোনো দলের ব্যান্ডের পক্ষে না, নিষিদ্ধকরণের পক্ষে না, আমরা চাই সকল দল আসুক, এটা কি কোনো কিছু ভুল হয়েছে? আজকে বিএনপি জাহিদ ভাই যেটা বললেন, জাহিদ ভাইয়ের কথা হতো সেটাই, যে এটা জনগণ সিদ্ধান্ত নিবে। উনি বলছেন যে কোনো এই সরকার না, জনগণ সিদ্ধান্ত নিবে কে নিষিদ্ধ হবে কে হবে না। এটাই আমাদেরও তাই বক্তব্য, জনগণই সিদ্ধান্ত নিক যে কাকে কাকে চায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বড় রাজনৈতিক প্ল্যাটফর্মে যদি এখন বলি, বিএনপি জাতীয় পার্টি তো একই কথাই বলছে, যেটা জনগণ সিদ্ধান্ত নিক কে বাংলাদেশের রাজনীতি করবে না, কে নিষিদ্ধ হবে না। এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট সেই সিদ্ধান্ত নিতে পারে কিনা, এই প্রশ্ন তো সবাই তুলছে। আজকে আমাদেরকে যথেষ্ট সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মনিয়াপা। আমরা রেগুলারই আপনার সমর্থন পাচ্ছি। খাজা তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমবার আপনি পেয়েছেন, নিশ্চয়ই সামনে আমরা আপনার সঙ্গে আরো যোগাযোগ রাখবো, আরো মূল্যবান মতামত জানবো। আবারও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।